কোনো কর্মচারীর মধ্যে যাতে সরকারের প্রতি অসন্তোষ বা ক্ষোভের সৃষ্টি না হয় সেই দিকটা আসলে খেয়াল রাখতে হবে। আমরা প্রার্থনা করব সরকারের কাছে, আমাদের দাবি জানাবো যে কখনোই 3 ধাপে নয়, আমরা 2 ধাপে আমরা পে স্কেল চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ 11 বছর পর আমরা একটা পে স্কেল পেতে যাচ্ছি, আমরা একটা পে স্কেলের জন্য দাবি করছি। এমন একটা পে স্কেল আপনি আমাদেরকে এই চ্যালেঞ্জিং এর মধ্যে দিন, যাতে যেই পে স্কেলটা পাওয়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে যাতে কোনো অসন্তোষ না থাকে। দীর্ঘ 11 বছর পর আমরা যে পে স্কেলটা পেতে যাচ্ছি, সেই পে স্কেলটা পাওয়ার পর যদি আমরা সেই দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে সেই পে স্কেল দিয়ে আমাদের তো কোনো উপকার হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের করজোর অনুরোধ, আপনি এমন একটা পে স্কেল দিন যে পে স্কেলটা পাওয়ার পর কর্মচারীরা অন্তত সন্তুষ্টি প্রকাশ করে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে এমন একটা পে স্কেল দিয়েছেন, যে পে স্কেলটা পেয়ে আমরা সকল 22 লক্ষ কর্মচারী সবাই আমরা খুশি এবং সবাই আমরা সন্তুষ্টি। এবং অনেক কর্মচারী আছে যে এই পে স্কেল পাওয়ার জন্য অনেকে ঋণ হয়ে আছেন, তারা সবাই যাতে আমাদের এই পে স্কেল পাওয়ায় তারা যেন খুশি হতে পারে, আমরা পরিবার নিয়ে যাতে সচ্ছলভাবে চলতে পারি, এমন একটা পে স্কেল আমরা চাই। আমরা জানি দেশে বর্তমানে অর্থনৈতিক ক্রাইসিস আছে, দেশে বিভিন্ন রকমের অর্থনৈতিক চাপ আছে। এত কিছুর পরে যদি 9 লক্ষ কোটি টাকার বাজেট হতে পারে, তাহলে সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। দুনিয়ার এই সারা বাংলাদেশের জন্য এত বড় বড় মেগা প্রকল্প, এত বড় বড় কাজ যদি বাস্তবায়ন হতে পারে, তাহলে মাত্র 22 লক্ষ সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নও সরকারের জন্য সম্ভব হবে। তা আমরা শুধু সরকারের ইচ্ছা এবং এটা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। আমরা সকল কর্মচারীদেরকে আমরা একটা দাবি প্রচার করার জন্য অনুরোধ করব যে ভাই, এই শেষ সময় এসে আপনারা সবাই মিলে অন্তত এই দাবিটা করুন যে আগামী বাজেটে আমরা পে স্কেলের জন্য বরাদ্দ চাই এবং সেই বরাদ্দ অনুযায়ী বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই এবং 2 ধাপে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই। অন্য কোনো কথা নেই, কথা ক্লিয়ার। আগামী বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ চাই, সেই বরাদ্দ অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত প্রজ্ঞাপন চাই এবং 2 ধাপে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই, কথা ক্লিয়ার, অন্য কোনো কথা নেই। এখন একটা পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে যদি 3 বছর সময় লাগে, তাহলে তারপরের বছর থেকে তো আবার কর্মচারীদেরকে আবার তারা সায়হুতা শুরু করবে যে এর মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, তারপরে আবার এরপরেই আবার কর্মচারীরা আবার হয়তো মহার্ঘ ভাতার জন্য দাবি করবে, নয়তো পরবর্তী 10ম পে স্কেলের জন্য আবার তারা আন্দোলন সংগ্রাম শুরু করবে। আমরা এই জিনিসগুলি আর চাই না। আমরা সত্যিকারের অর্থে আমরা আর রাস্তায় আন্দোলন করতে চাই না। একটা পে স্কেল শেষ হতে না হতে যদি আবার আরেকটা পে স্কেলের জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হয়, তাহলে আমরা কি সারা জীবন শুধু আন্দোলনই করে যাব? আমরা কি একটু শান্তিতে চাকরি করতে পারবো না? আমরা কি একটু শান্তিতে রাষ্ট্রের সেবা করতে পারবো না? আমরা কি একটু শান্তিতে, একটু স্বস্তিতে আমরা কি রাতে ঘুমোতে পারবো না? আমরা একটু শান্তিতে রাতে ঘুমোতে চাই, আমরা পরিবারের অভাব থেকে মুক্তি চাই, আমরা একটু স্বস্তি নিয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে এমন একটা পে স্কেল দিন, যেই পে স্কেলে 22 লক্ষ কর্মচারীরা সকলে আয়করের আওতাভুক্ত হয় এবং সকলেই যাতে আমরা রাজস্ব দিতে চাই। আমরা সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য আমরা আয়কর দিতে চাই, আমাদেরকে সেই আয়করের আওতায় নিয়ে আসুন। আমরা তো বলি না যে না আমরা রাজস্ব বাড়ানোর জন্য কাজ করব না, আমরা চাই প্রতিটা কর্মচারী যাতে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য আমরা আয়কর দিই, আমাদেরকে সেই আয়করের আওতায় নিয়ে আসুন। এবং 20,000 টাকা যদি আমাদের সর্বনিম্ন স্কেল হয়, তাহলে আমি মনে করি বর্তমান পর্যায়ে যারা চাকরিরত অবস্থায় আছেন তারা প্রত্যেকেই হয়তো এবং 95% মোর দেন 95% কর্মচারীরাই রাজস্বের আয়করের আওতায় চলে আসবে। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য এখনো হাল ছাড়িনি। যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করতেছে পে স্কেল হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে, এইগুলোতে আপনারা খুশি হয়ে প্রচার বন্ধ করে দিয়েন না ভাই। এই গণমাধ্যমের এই সংবাদে
আপনারা কেউ খুশিতে প্রচারণা বন্ধ করেন না। আমরা কিন্তু আগামী বাজেটে বরাদ্দ না রাখার আগ পর্যন্ত আমাদের প্রোগ্রাম কর্মসূচিগুলি চলবে, এবং এই প্রোগ্রামের জন্য আমরা কিন্তু 8ই মে পটুয়াখালীতে কর্মসূচি দিয়েছি, প্রতিনিধি সমাবেশ, এবং আগামী 9 তারিখে আমরা খুলনায় প্রতিনিধি সমাবেশ দিয়েছি, এবং আমরা 16ই মে জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রতিনিধি সমাবেশ দিয়েছি। এই প্রতিনিধি সমাবেশগুলি সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় ভাই, আপনাদেরকে আমরা গতকাল লাইভেও বলেছি যে ভাই, আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করছি, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ করছি, আপনাদের দাবির কথাগুলি তুলে ধরার জন্য আমরা প্রোগ্রাম করছি, আপনাদের দাবির কথাগুলি বলার জন্যই আমরা বিভিন্ন জেলা উপজেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি, ভ্রমণ করছি। আমাদের কিন্তু ভাই গাড়ি ভাড়া লাগে। এই যে পটুয়াখালী যাব, খুলনায় যাব, এবং 16 তারিখে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। আপনারা সবাই দয়া করে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা সবাই দয়া করে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি। আপনারা সবাই মিলে আমাদের যদি একটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা আমাদের পে স্কেলের জন্য আমাদের সকল প্রোগ্রামগুলি আমরা বাস্তবায়ন করতে পারি। এখন কিন্তু মাসের প্রথম, সবাই আপনারা বেতন পেয়েছেন, সবার হাতে এখন এই মুহূর্তে আপনাদের টাকা পয়সা রয়েছে। সুতরাং 100 টাকা দিয়ে সাহায্য করা, 200 টাকা দিয়ে সাহায্য করা, বা 500 টাকা দিয়ে সাহায্য করা, এটা প্রত্যেকটা কর্মচারীর সাধ্যের মধ্যেই রয়েছে। কিন্তু আপনারা সবাই এটা আমলে নেন না, কেউ এগিয়েও আসেন না। ওরে ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জনে মিলে বা 1000 মানুষ মিলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কোনো বেগ পেতে হয় না। কিন্তু আমরা একা যদি এই কাজটা করতে যাই, তাহলে এটা আমাদের কাছে বিশাল একটা বোঝা। এই জিনিসটা কেন আপনারা বোঝেন না? আমরা চাই আপনারা সবাই একটু সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, একটু সার্বিকভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আপনারা একটু আর্থিকভাবে এগিয়ে আসেন। আপনারা সবাই যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে আরিফুল ইসলাম লিখেছেন 140%-এর জায়গায় নাকি 60-70% বাস্তবায়ন হবে। ভাই, আপনাদেরকে আমরা সবসময় একটা কথা বলি যে ভাই, সকল পত্রিকার নিউজ না, সকল পত্রিকার নিউজ না, কিছু আছে ভিউজ। সুতরাং পত্রিকায় কি বললো বা না বললো, এগুলির দিকে আপনারা কান দিয়েন না, এগুলির দিকে আপনারা কান দিয়েন না। এই যে আমি বললাম যে অর্থ মন্ত্রণালয় আমরা কথা বলেছি, সেখানে যে জানলাম যে বেসিকের আবার 50% কিভাবে হয়। তো ওনাদের মধ্যে যারা বললো যে বেসিক কখনো ভাঙা যায় না, পত্রিকায় কি কি লিখলো, কে কি বললো, এগুলিতে আপনারা কান দিয়েন না। সুতরাং কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 100% না, 140% না, 60% না, 70%, এগুলি নিয়ে ভাই আসলে আপনারা কেউ কথা বললেন না, এগুলি আপনারা কেউ আমলে নিয়েন না, এগুলি আপনারা কেউ আমলে নিয়েন না দয়া করে।
যে নাম্বারটা আমি পিন করে দিয়েছি, নাম্বারটা আমরা প্রিন্ট করে দিয়েছি। আপনারা দেখুন নিচে যে পিনে আছে সেই পিনে আমরা আমার নাম্বারটা দিয়েছি 0179705185। এই নাম্বারটা আমার বিকাশও আছে, নগদও আছে, হোয়াটসঅ্যাপও আছে। ঠিক আছে, 0179705185। আমরা যদি সবাই একটু একটু করে সহযোগিতা করি তাহলে মনে হয় আমাদের কষ্ট করতে হয় না, এবং আমাদের প্রোগ্রামগুলি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ধার দেনা করতে হবে না, কোনো কর্মচারীদেরকে ঋণ হতে হবে না। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কোনোভাবেই একটা দিনের জন্য কিন্তু আমরা মিস দেইনি। কিন্তু একটা জিনিস দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন পে স্কেলের জন্য কার্যক্রম শুরু করে, অন্তর্বর্তীকালীন সরকার যখন পে স্কেলের জন্য কার্যক্রম শুরু করে, মত বিনিময় সভা শুরু করেছিল, তখন কিন্তু প্রায় 200 সংগঠন, তখন কিন্তু প্রায় 200 সংগঠনের মতো আপনার এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছিল। শুভ লিখেছেন মিনিমাম কত টাকা দিতে হয়? ওরে ভাই, আপনার সামর্থ্য অনুযায়ী দিন, এখানে আমাদের কোনো জোরাজুরি নাই, কারো কাছে কোনো ধরতি ধরা নাই যে এত দিতে হবে। আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন। ধরুন আপনি ঢাকায়, চট্টগ্রাম থেকে ঢাকায় আসলে আপনার আসা যাওয়ায় প্রায় 1,500-2 হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে। এখন আপনি চিন্তা করেন যে না, আমি গেলাম না কিন্তু আমি কিছু খরচ পাঠিয়ে দিলাম। এটা হলো আপনার মন মানসিকতার ব্যাপার। আপনারা একটা দোকানে চা খেতে বসলে দেখা গেছে 200-300 টাকার নাস্তা করে ফেলেন, তাই না? এটার ব্যাপারে কিন্তু টাকার কোনো অভাব হয় না। কিন্তু আপনার নিজের দাবি বাস্তবায়নের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি, সেখানে আপনার 200-500 টাকা দিতে গেলে অনেক হিসাব নিকাশ আপনারা করেন। তো সুতরাং আমরা হিসাব নিকাশ চাই না, কারো কাছে জোরাজুরি নেই ভাই। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, কেউ যদি না পারেন তাতেও কোনো জোরাজুরি নাই বা কোনো দুঃখ নাই যে না আপনি দিলেন না কেন। কারণ 22 লক্ষ কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করবে, 22 লক্ষ কর্মচারী আর আমাদেরকে সহযোগিতা করবে না। 22 লক্ষ কর্মচারী কিন্তু আমাদের দাবি নিয়ে কাজও করছে না, তাই না? কাজ করছি কয়জনে দেখেন। আমরা কত প্রতিকূলতার মধ্যেও আমাদের এই দাবির কথাগুলি আমরা চালিয়ে যাচ্ছি। দেখুন আমাদেরকে কতজনে কত খারাপ ভাষায় গালি দেয়, কত কিছু বলে, ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে সেটা বলে, তারপরও কিন্তু আমরা নির্লজ্জভাবে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি। কেন? কারণ আমরা চাই আপনারা ভালো থাকেন, আমরা চাই আপনাদের সকলের দাবিটা যাতে বাস্তবায়ন হয়, আমাদের সকলের দাবিটা যাতে বাস্তবায়ন হয়। ঠিক আছে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রিয় ভাইরা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পে কমিশনের যে মত বিনিময় সভা হয়েছিল, সেই মত বিনিময় সভায় প্রায় 200 সংগঠনের বেশি অংশগ্রহণ করেছিল মত বিনিময় সভায়। সেই সংগঠনগুলি আজকে কোথায়? প্রায় 200 সংগঠন পে স্কেলের জন্য মত বিনিময় সভায় অংশ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই সংগঠনগুলি আজকে কোথায়? তাদের কি সবাই মারা গেছেন? তারা কি সবাই, তাদের সংগঠনগুলো কি জানাজা হয়ে গেছে? কই, তারা তো কেউ নেই, কোনো সংগঠনের কোনো খোঁজ খবর নেই। আবার যদি কখনো কোনো সরকার পে স্কেলের জন্য আবার যদি পে কমিশন গঠন করে এবং মত বিনিময় সভায় অংশ নেয়, মত বিনিময় সভায় আমন্ত্রণ জানায়, তখন দেখবেন আবার সংগঠনের কোনো অভাব নেই, আবার দেখবেন সংগঠনের কোনো অভাব নেই। তবে আমরা সরকারকে অনুরোধ করব যে আবার যদি কখনো কোনো সংগঠনকে এই পে কমিশনের জন্য মত বিনিময় সভায় ডাকা হয়, তাহলে সেক্ষেত্রে যেন বেসিক সংগঠন দেখে যে সংগঠনগুলি অ্যাক্টিভ, অন্তত সেই সংগঠনগুলিকে যেন ডাকা হয়। ওই ভুইপে সংগঠন যেগুলিতে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আর অন্যান্য কোনো মানুষের কোনো খোঁজ খবর নাই, এমন কোনো সংগঠনকেও যেন দাওয়াতের জন্য এই পে কমিশনের মত বিনিময় সভার জন্য যেন ডাকা না হয়।